আজকের গল্প ডায়না এমরোজ লাকি রচিত দ্য সাইলেন্ট ম্যানর। দেশীয় ছেলে মিজানুর রহমান আলিমনগর গ্রামের বাসিন্দা। রশিদ তালুকদারের পরিচিত। মিজানুর রশিদকে বলল, চাচা, আমজাদ কিরগিজ, একজন পর্যটক। গ্রামটিও ঘুরে ঘুরে দেখবে আর এই গ্রামটি সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করবে। তার জন্য আপনার সাথে কথা বলা দরকার ওর। রশিদ গলা পরিষ্কার করে বলল, কিসব ভাষায় কথা বলছে? মনে হচ্ছে আমায় গালাগালি করছে। ওর সাথে কথা বলবো কিভাবে? আজমাত বাংলা বলতে পারে। কি বলছিস? হ্যাঁ, আমাদের দেশে আসার জন্যই বাংলা শিখেছে। রশিদ বলল, আমি এখন কথা বলতে পারবো না। আমার সাথে দারোগা সাহেব একটা বিষয়ে আলাপ করতে এসেছে, তাকে এখন সময় দেব। থেমেই কুদ্দুসকে লক্ষ্য করে বলল, কালু, অতিথিকে অতিথিশালায় নিয়ে যা, ভালো মন্দ আপ্যায়ন কর, বুঝেছিস? বুঝেছি। আজমাত নূরবেগকে কুদ্দুস অতিথিশালায় নিয়ে যায়। মিজানুর এবং সাথে আর একজন রাইডার্স চলে যায়। রশিদ পুনরায় চেয়ারে বসেন। ওপাশে বসল নুরুল। রশিদ মুখে পান ভরে বলল, আমি বরাবরই অতিথিদের সম্মান করি, যেমন আপনিও আমার অতিথি। এখন আপনাকে ছেড়ে যদি আজমতের সাথে কথা বলি, তাহলে আপনার অপমান হবে কি না? নুরুল দৃঢ় কণ্ঠে বলল, হয়তো হতো। যাকগে, আপনার প্রশ্ন করুন। আপনার গ্রামে বেশ অনেক দিন হয় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। 3 দিন আগে শামসুল নামের এক কৃষকের ছেলে নিখোঁজ হয়, তারপর ওর লাশ পাওয়া যায়। এগুলো কি হচ্ছে? রশিদ পিকদানিতে পিক ফেলে বলল, এগুলো কি হচ্ছে আমি কি করে বলবো? আপনি দারোগা, আপনি তদন্ত করুন, তবেই না উত্তর মিলবে। আপনি বরাবরই অপ্রীতিকর কথা বলেন কেন? মুখের ভাষায় যেন আগুনের স্ফুলিঙ্গ। রশিদ নীরব কণ্ঠে বলল, দারোগা সাহেব, মুখের ভাষা টানছেন কেন? যা সত্যি তাই বলছি। এতে আপনার গ্রামের দুর্নাম হবে। এরকম ঘটতে থাকলে সবাই আপনার দিকেই আঙ্গুল তুলবে। এরকম সাহস কারো নেই। আর শামসুলের ছেলের জন্য খুবই খারাপ লাগছে। অবুঝ শিশু ছিল। রশিদের কণ্ঠে ব্যাকুলতা। নুরুল বলল, আজ আমি আসি। আপনি আপনার অনুচারীদের আজ থেকে আরো সতর্ক করে দিবেন। আমিও তদন্ত করছি। বলেই চলে যায় নুরুল। সায়েম এবং রায়ান রশিদের কাছে আসে। সায়েম বলল, আব্বা, আপনি শুধু একবার আদেশ দেন, ওই দারোগার মুন্ডুটা আলাদা কইরা দিই। রশিদ বসা থেকে দাঁড়িয়ে বলল, অস্থির হলে হবে না। গ্রামের মানুষদের দেখাশোনার দায়িত্ব আমার। তাদের অসুবিধা হলে আমার কাছেই আসবে, মাথা ঠান্ডা রাখ। রায়ান বলল, আমরা সত্যিই অবাক হয়েছি, কিভাবে ওর ছেলেটা মারা গেল। আরে আমাদের দিকেই আঙ্গুল তুলছে। রশিদ বলল, ছাড়, নতুন অতিথি এসেছে, তার খেয়াল রাখ। কিরগিজ ছেলে, এখানে আপ্যায়নের ত্রুটি থাকলে বিদেশে গিয়ে আমাদের নামে দুর্নাম করবে। আমরা তার খেয়াল রাখব। রশিদ একটু চিন্তিত ভঙ্গিতে বলল, আচ্ছা, ছেলেটির সঠিক উদ্দেশ্য কি রে? রায়ান বলল, ও একজন পর্যটক, সারা দেশে ঘুরে ঘুরে দেখে, বিভিন্ন তথ্য সংগ্রহ করে। তোরাও যা ওর ঘরে, গিয়ে কিরগিজ সম্পর্কে কিছু জান। শুনেছি কিরগিজস্তান অনেক সুন্দর, পাহাড়, হ্রদ সব মিলিয়ে আকর্ষণীয় জায়গা। আপনি যা বলবেন, আদবের সাথে বলল সায়েম। ঝিলমিল হাতে খাবার নিয়ে ফারদিনার ঘরে উপস্থিত হয়। ফারদিনা আয়নার সামনে বসে চুল বাঁধছে। কালো রঙের সিল্কের শাড়ি পরেছে, কপালে কালো টিপ। ফারদিনা নুপুরের শব্দ পেল, ঘুরে তাকালো। এতক্ষণে তোর আসতে হলো? সারাদিন ঘরে বসে থাক, ওদিকে বিলেতি এক বাবু আইছে। কি বলছিস? কে এসেছে? কিরগিজ যুবক, আমজাদ নূরবেগ, অনেক সুন্দর, মনে হয় পর্যটক। কোথায় আছে এখন? অতিথিশালায়। কোন ভাষায় কথা বলে? তাদের ভাষায়। শুনেছি বাংলাও বলতে পারে। সুফিয়ান থাকলে এখন ভালো হতো। কিরগিজ ছেলে দেখতে পেত, ভালো হতো না বল? সব কিছুতেই ওরে টানতাছো দেখছি। ভালোবাসা ফেলাইছো, তাই তো? ফারদিনা থুতনি বুকের দিকে নিয়ে মৃদু হাসলো, তারপর মাথা ঝাঁকালো।
ওরে কইতাছ না কেন? কখন কে আয়সা খোলা জায়গায় ফসল ফলায় কে জানে? বলেই খাবারের থালা থেকে খাবার তুলে নিজের মুখে দিল। ভয় কার? যদি আব্বা ভাইয়েরা জানতে পারে। সুফিয়ানকে তারা খুব বিশ্বাস করে, কিন্তু সে একজন কৃষক। এই সম্পর্ক যদি মেনে না নেয়। ঝিলমিল বলল, ধুর, আগেই খারাপ কিছু হবে ভাবতেছিস কেন? ভালো কিছুও হইতে পারে। ভালো কিছু হবে? হইব। শোন, তুই আগে প্রেমের প্রস্তাব দিলে সুফিয়ান তোরে ঘুরাইতে পারে। ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। তার চেয়ে সুফিয়ানের মুখ থেকে সত্যটা বের কর। কিভাবে? তোর মামা তো ভাই তো আইলো না। আইলো কে? কিরগিজ বেডা। তুই ওই বিলাদির সাথে সুফিয়ানের সামনে ঘেঁষে ঘেঁষে কথা বলবি। পারবি না? পারবো, কিন্তু এতে লাভ কি হবে? ঈর্ষা হইব সুফিয়ানের। দেখবি আগুনের মতো জ্বলবো, আর জ্বলতে জ্বলতে মুখ ফসকে সত্যটা বলে দিবে। তাহলে এখন আমাদের কি করতে হবে? ওই বিলাতি আইসে ঘুরতে, ওরে ক্ষেতের ওদিকে ঘুরতে নিয়ে যা। সুফিয়ানকে দেখাই দেখাই কথা বলবি। তারা অতিথিশালায় গেল। আজমাত নোটে কিছু লিখছে। দুজন দাসী তার ব্যাগপত্র গুছিয়ে রাখছে। মেয়েদের নুপুরের আওয়াজ পেয়ে চোখ তুলে তাকায়। ফারদিনা আগ বাড়িয়ে বলল, আমি ফারদিনা, এই বাড়ির একমাত্র মেয়ে। আপনি নিশ্চয়ই কিরগিজস্তান একজন পর্যটক, ঠিক বললাম তো? হ্যাঁ, তোমাদের গ্রাম অনেক সুন্দর। পুরোটা দেখা হয়নি, তবে এখন যখন এখানে এসেছি দেখে নেব। আপনি কিরগিজস্তানের কোথায় থাকেন? আমি বিশকেক থাকি। তুমি রিচা আছে? ফারদিনা আজমাতের কথা শুনে হেসে উঠল। বলল, ওটা জিঠা নয়, বিয়া অথবা বিয়ে। আর হচ্ছে না, হয়েছে হবে। তোমার বিয়ে হয়েছে? এভাবে হবে। নিন, এবার বলুন। তোমার বিয়ে হয়েছে? এবার ঠিক আছে। না, হয়নি। এখানে আসার পর খুব অস্বস্তি হচ্ছিল। এখন তোমাকে পেয়ে মনে হচ্ছে একজন সঙ্গী পেলাম। চলুন, আপনাকে আশপাশটা দেখাই। তোমরা চাও আমি পোশাক বদলে আসছি? রশিদ তালুকদার দুশ্চিন্তায় আছেন। নতুন জমির ফসলের জন্য উন্মুক্ত করেছে। এখনই সময় সারা বছরের জন্য ধান, শাকসবজি, ফলমূল রোপণ করা। আজ 4 জন কৃষক অনুপস্থিত, কাজে আসেনি। আজকে বীজ রোপণ না করলে আর একটা দিন পিছিয়ে যাবে। রশিদ এটা মানতে পারছেন না। তিনি সোফায় বসলেন। কুদ্দুসকে ডাকলো লম্বা কণ্ঠে। কুদ্দুস হাজির হয়। বলল, এত জোরে ডাকলেন, কিছু হয়েছে? কিছু হইলে কি খুশি হতিস? হতচ্ছাড়া, আমার মাথাটা টিপে দে, ভীষণ ব্যথা করছে। কুদ্দুস মাথা টিপতে টিপতে বলল, এত চিন্তা কিসের? কি ভাবেন এত? 4 জন কৃষক আজ খেতে আসেনি। আজকেই বীজ রোপণ করতে হবে। বাকি যারা এসেছে ওরা সব সামলাতে পারবে না। এটা দুশ্চিন্তার কি না? দুশ্চিন্তার বিষয়। সমস্যার কথা তো শুনলি, এবার সমাধান দে। কুদ্দুস ঢোক গিলল। ও কিভাবে সমাধান দিবে? রশিদের বিচক্ষণ প্রশ্ন, কিন্তু তার প্রশ্নের উত্তর না দিতে পারলে যে কটু কথা শুনতে হবে। কি হলো, সমাধান দে। কুদ্দুস তাকায় সিঁড়ির দিকে। রায়ান, আরিফ, সায়েম নিচে নামছে। কুদ্দুস বলল, আপনার 4 ছেলেকে দিয়েই তো কাজটা সম্পন্ন করতে পারেন। রশিদ ওর দিকে কটমট করে তাকালো। কুদ্দুসের হাত সরিয়ে দাঁড়িয়ে পড়ল। কুদ্দুস ভয় পেল। রশিদ বলল, তোকে আমার মাঝে মধ্যে খুব ভালো লাগে। তুই গাধা হলেও বুদ্ধিমান, ঠিক বলেছিস। ওদের দিয়েই আজ বাকি কাজ সেরে নেব, এতে করে মজুরিও বেঁচে যাবে। কিসের মজুরি আব্বা? জিজ্ঞাসা করলো সায়েম। রশিদ বলল, তোরা এখনই পোশাক বদলে নে, এরপর খেতে গিয়ে বীজ রোপণ কর। এটা আপনি কি বলছেন আব্বা? বলল আরিফ। পিতার আদেশের উপর প্রশ্ন ছোড়া পাপ, জানিস তো? আজ যে 4 জন কৃষক আসেনি, ওদের কাজ তোরা করবি, পারবি না? তারা 3 জন নিজেদের মধ্যে চাওয়াচাওয়ি করলো। এরকম কাজের জন্য তারা যেন মোটেও প্রস্তুত নয়। কুদ্দুস আড়ালে হাসল। জমিদারের ছেলেরা খেতে চাষ করবে, ওর বেশ আনন্দই হচ্ছে। রশিদ বলল, কি হলো, কথা কানে গেল না? শিগগিরই যা। রায়ানকে দেখতে পাচ্ছি না, ও কোথায়? ওর শরীরটা ভালো নয়, শুয়ে আছে ঘরেই।
বলল আরিফ। রশিদ বলল, ওসব বায়না চলবে না, ওকেও নিয়ে যা। চার ভাই পোশাক বদলে লুঙ্গি পরল, সাথে স্যান্ডো গেঞ্জি, মাথায় গামছা বাঁধল। এরপর রওনা হলো ক্ষেতের দিকে। ফারদিনা, আজমাত, ঝিলমিল তারাও ক্ষেতের দিকে চলে যায়। ক্ষেতের অন্যান্য কৃষকরা জমিদারের ছেলেদের দেখে হাঁ হয়ে তাকিয়ে রইল। ফারদিনা, ঝিলমিল একে অপরের সাথে চাওয়াচাওয়ি করল। রশিদ উপস্থিত হন ক্ষেতের ধারে, সাথে অনুচারীগণ। ফারদিনা আশেপাশে তাকালো, সুফিয়ান কোথাও নেই। হাবলু, বদরু ওরা খেতে কাজ করছে। রশিদ গলা উঁচিয়ে বলল, কি হলো আমার পুত্ররা, খেতে নেমে পড়ো, সময় কম। তারা খেতে নামলো, হাতে ফসলের বীজ নিয়ে দাঁড়িয়ে আছে। তবে ঠিক কিভাবে বীজ রোপণ করবে তারা জানে না। কুদ্দুস রশিদকে বলল, সর্দার, একটা কথা বলি। বল। আপনার ছেলেরা খেতে চাষ করছে, আপনার খারাপ লাগছে না? না, মানে আশেপাশে সবাই তো দেখছে। কর্মে লজ্জা নেই, কর্ম কর্মই হয়। সৎ কাজে সম্মান বাড়ে। কি বাড়ে? জি, সম্মান। আদিব হাতে ধানের রোপণ চারা নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। কিভাবে এটি রোপণ করতে হবে সে জানে না। ধীরে ধীরে নিচের দিকে চারা নিয়ে ঝুঁকল। ঠিক সেই মুহূর্তে তার হাত কেউ ধরে ফেলে। চোখ তুলে তাকায় আদিব। সুফিয়ান। আদিব বলল, তুই এখানে যা, তোর কাজ কর, আমি সামলে নিতে পারবো। সুফিয়ান বলল, রোপণ চারা আমার কাছে দে। শুনেছি তোর শরীর খারাপ, বাড়িতে গিয়ে বিশ্রাম নে। সুফিয়ান হাত থেকে রোপণ চারা নিয়ে গেল। রশিদ তালুকদার তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলেন। ঝিলমিল ফারদিনাকে ফিসফিসিয়ে বলল, তোর বাসিওয়ালা চল্লাইছে। রাখাল হইলেও ব্যাটার মধ্যে একটা ভাব আছে, কি বলিস? নজর দিস না, তোর দুলা ভাই। আমজাদ বলল, তোমার ভাইয়ের থেকে যে ছাড়া নিল সে খেয়ে? সে সুফিয়ান, রাখাল বাসিওয়ালা। সুফিয়ান একবার ঘুরে ফারদিনাকে দেখল, এরপর চারা রোপণ শুরু করে। তার দেখা দেখি সবাই বীজ চারা রোপণ করতে শুরু করে। রশিদ বিড়বিড় করে বলল, এই ব্যাটা খুব বুদ্ধিমান। থেমে কুদ্দুসকে লক্ষ্য করে বলল, সবার জন্য জলের ব্যবস্থা কর, ওদের পিপাসা লাগবে। আজ রোদ খুব কড়া। সূর্য একদম মাথার উপরে, রোদ খুব কড়া। সুফিয়ান গলা উঁচিয়ে বদরুকে বলল, জল নিয়ে আয়, খুব জল তেষ্টা পেয়েছে। ফারদিনা বলল, আমি নিয়ে আসছি। সায়েম, রায়ান, আরিফ বলল, আমাদেরও দে। ফারদিনা কুদ্দুসের হাত থেকে জল নিল। রশিদ শুধু তাকিয়ে রইল, কিছু বলতে চেয়েও পারল না। ফারদিনা জল নিয়ে তার ভাইদের অতিক্রম করে সুফিয়ানের দিকে গেল। সায়েম, আরিফ সহ সবাই অবাক হয়ে গেল। সুফিয়ান হাতে চারা নিয়ে বলল, জল তোমার কাছে চাইনি, তুমি নিয়ে আসলে কেন? সবাই দেখছে। দেখুক, জল খেয়ে নাও। সুফিয়ান ঘুরে আজমাতের দিকে দেখল, বলল, বিলাতি কে? ও হচ্ছে আজমাত নূরবেগ, কিরগিজস্তানের পর্যটক একজন। তুমি ওর সাথে গা ঘেঁষে কথা বলছো কেন? গা ঘেঁষে কোথায় বললাম? আমার চোখ চারটে। কয়টা? চারটে। হ্যাঁ, আমি চার চোখ দিয়ে দেখি সব। যাক, পাগলে পাগলে ভালোই মানাবে। ফারদিনা রেগে বলল, এই তোমার জল খেতে হবে না, বলে মুখ ভেঙচি দিল। হাতে কাদা লেগেছে, কিভাবে খাই? আমি খাইয়ে দেই? না, কলঙ্ক লাগবে। পূর্ণতার প্রথম ছোঁয়া কলঙ্ক, কলঙ্ক থেকেই পূর্ণতা আসবে। সুফিয়ান চোখ ভাঁজ করে বলল, এর মানে? ফারদিনা থতমত খেয়ে বলল, তুমি বুঝবে না। তুমি তোমার কাদামাখা হাত আমার শাড়ির আঁচলে মুছে নাও, এরপর জল খাও। সুফিয়ান সবার দিকে তাকালো। তাদের দিকে কেউ তাকিয়ে নেই। রশিদ তালুকদার আজমাতের সাথে কথা বলছে। এই সুযোগে জল খাওয়াই যায়। সুফিয়ান ফারদিনার শাড়ির আঁচলে হাত মুছল, জলের পাত্র উঁচিয়ে হাঁ করে জল খেয়ে নিল। ফারদিনার কাছে দৃশ্যটি আনন্দদায়ক ছিল। সে নিঃশব্দে হাসল। সায়েম কাদার মধ্যে ধপ করে বসে পড়ে, বলল, এইসব কাজ আমার দ্বারা হবে না, কাদায় মেখে গেছি। ধুর! আব্বা দেখলে বকাবকি শুরু করবে, উঠে দাঁড়া। রায়ান বলল। সুফিয়ান তাদের কথোপকথন শুনে বলল, তোরা চলে যা, আমি সামলে নেব।
পাক্কা তো? সায়েম জিজ্ঞাসা করলো। খুশিও হলো। আমি মিথ্যে বলি না। সায়েম খুশি মনে উঠে দাঁড়ালো। ক্ষেত ছেড়ে গেলেই একগাদা কথা শুনতে হবে। সে কথা শোনার জন্য প্রস্তুত, কিন্তু কাদার মধ্যে থাকতে না। কোনো কাজে অভ্যস্ত না থাকলে সে কাজ কিভাবে করে? অসম্ভব রকম কঠিনই মনে হয় সেই কাজ। দুপুর গড়িয়ে সন্ধ্যার আগমন। সুফিয়ান বৈঠকে বসেছে। সোলেমান, লাল মিয়া, বদরু, হাবলু তার সামনেই। আজ তারা খোলা মাঠের উপর অবস্থান করছে। সুফিয়ান একটা গাছের মুন্ডুর উপর বসা। একটা সিগারেট ধরালো। সিগারেটের ধোঁয়া নিজের দিকেই আসছে। বাতাস বয়ে তার দিকেই যাচ্ছে। সুতরাং সিগারেটের ধোঁয়াও যাবে। বদরু বলল, এত সিগারেট খাওয়া ঠিক না, পরে শরীরের ক্ষতি হবে। সুফিয়ান ছোট্ট করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ক্ষতি হবে জেনেও জীবনে অনেক কাজ করি আমরা। ঝুঁকি নিতেই হবে। ঝুঁকিপূর্ণ কাজ আমাদের সফলতার দিকে ঠেলে দেয়। অদ্ভুত ভিত্তিহীন মনে হলো সুফিয়ানের কথা। সিগারেটের সাথে সফলতার দেখা আছে বলে মনে হয় না। তবুও সে যখন বলেছে, নিশ্চয়ই আর মানে আছে। আজ আমাদের কাজ কেমন লাগলো আপনার? জিজ্ঞাসা করলো হাবলু। মোটামুটি ভালো ছিল। আরো মনোযোগী হতে হবে। যে কোনো কাজ মনোযোগ দিয়ে করতে হবে, বুঝেছিস? বুঝেছি, বলল হাবলু। সুফিয়ান সিগারেটের পোড়া অংশ ফেলে বলল, সোলেমান, গতকাল রাতে সারা গ্রামে চক্কর দিয়েছিস? দিয়েছি। কিছু দেখেছিস যা তোর কাছে অস্বাভাবিক মনে হয়েছে? সোলেমান মাথা আওড়ালো। না। চোখ কান খোলা রেখে কাজ করতে হবে, সোলেমান বলল। আমি খোলাই রেখেছি। শীতের মধ্যে মাফলার কানটুপিও পরিনি। ওর কথা শুনে সকলে বেশ হাহা শব্দে দাঁত বের করে হেসে উঠল। বদরু বলল, খোলা মানে কাপড়ের আড়াল থেকে খোলা না, কড়া নজরদারি রাখতে হবে। মজিদ মিয়া রাস্তা দিয়ে যাচ্ছিল। সুফিয়ানকে দেখে মাঠের দিকে এগিয়ে গেল। সুফিয়ান বলল, চাচা আপনি? মুখ চোখ শুকনো লাগছে, কিছু হয়েছে? মজিদ মিয়া ক্ষীণ শব্দে বলল, কি আর হইব, এই গ্রামটা অহন জাহান্নামে পরিণত হইছে। অর্থ থাকলে আমি দূরে চইলা যাইতাম। কি হয়েছে আমাকে বলুন। দুঃখের কথা ভাগ করলে দুঃখ কমে, এটা ছোট্টবেলায় আপনি আমাকে শিখিয়েছেন। না, বাদ দাও। তুমি এদের সঠিক শিক্ষা দাও, সোট থেকে ভালো মানুষ হোক। সুফিয়ান বিরক্ত হয়ে বলল, ওদের কথা ছাড়ুন, আপনার কি হয়েছে তাই বলুন। আমি শামসুলের বাড়িতে গেছিলাম। ওরা অহন শোকে আছে, ভাবলাম একটু সান্ত্বনা দেই। পরে কি হলো? আমি দেখলাম ওরা অনেক আনন্দে আছে। দুইজন মিলা হাসাহাসি করতেছে। আমারে দেখা হাসি থামাইয়া দিল। কারো সন্তান মারা গেলে তারা এমনি হাসতে পারে, আমি আইস দেখলাম। ওগো মাথায় মনে হয় খারাপ হইয়া গেছে। সুফিয়ান বলল, শুনেছি শামসুলের বউয়ের শরীর খারাপ, শহরে নিয়ে যাবে ডাক্তার দেখাতে। তাহলে বাড়ি কি করছে? আজ বুধবার। গত 2 দিনে আজমাতের সাথে ফারদিনার সহ বাড়ির সকলের বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে, বিশেষ করে কুদ্দুসের সাথে। ও সারাদিন আজমাতের আশেপাশেই থাকতে চায়। এটা ওটা বাংলায় বলে, আর সেটাকে কিরগিজ ভাষায় অনুবাদ করে দিতে বলে। আজমাতও দিয়েছে। তার কাছে কুদ্দুস শেষ জানতে চেয়েছে, আমি তোমাকে ভালোবাসি, এটা কিরগিজ ভাষায় বলেন। আজমাত বলেছিল, মেন সিনিজাস খিক্ষরোম। কিরগিজ ভাষায় কথাটি শুনে কুদ্দুস ভীষণ খুশি হয়েছিল। ওর উদ্দেশ্য এই কথাটি ফারদিনাকে সে বলবে। এরপর আরেকটি কথা জিজ্ঞাসা করেছিল, আপনি একটা গর্দভ, বোকা, বুদ্ধিহীন, এটা কিরগিজ ভাষায় বলেন। আজমাত বলেছিল, সেন আকমাক আঙ্কো অকিল সিসনিস। কুদ্দুস এ বেলায়ও হেসেছিল। এটা বলবে রশিদকে। খুব কষ্টে এই কথা দুটি ও শিখে নেয়। কুদ্দুস ফারদিনার ঘরের দিকে হাঁটল। বিড়বিড় করে ভালোবাসি লাইনটা জপ করতে থাকলো। ফারদিনার দরজা হাট করেই খোলা ছিল। কুদ্দুস উকি দিয়ে দেখল ফারদিনা গুনগুন করে গান গাইছে। কুদ্দুস গলায় কাশি দিল। কাশির শব্দ পেয়ে ফারদিনা বলল, ভেতরে এসো।
আজ হঠাৎ অনুমতি চাইছো কালুদা? কুদ্দুস ভেতরে প্রবেশ করলো। পরনে ওর নতুন ফতুয়া, সাথে ধুতি, চুলগুলো বাঁদিকে হেলে রাখা। বেশ লজ্জাবোধ করছে কুদ্দুস। ফারদিনা ভ্রুকুঞ্চিত করলো। ঝিলমিল পাশের চেয়ারে বসা, বলল, কিরে কালু, কিছু বলবি নাকি? বলতে তো চাই, কিন্তু বলতে পারছি কই। মনে হচ্ছে কেউ পেছন থেকে টেনে ধরেছে। তোমাকে পেছন থেকে কেউ টেনে ধরে নেই, বলল ফারদিনা। কুদ্দুস মাথা নিচু করে বলল, আসলে আপনাকে একটা কথা বলতে আসছি, অনুমতি দিলেই বলবো। কি কথা বল? এমন ভাব করতাছিস যেন প্রেমে প্রস্তাব নিয়ে আইসোস, বলল ঝিলমিল। ফারদিনা তাড়া দিল। কুদ্দুস সাহস করে বলল, মেন সিনে জাক সিকোরম। কথাটি শুনে ফারদিনা তির্যক আওয়াজে হেসে উঠল। সেই সাথে ঝিলমিলও হাসল। কুদ্দুস তাদের হাসি দেখে থ হয়ে গেল। বলল, হাসছেন কেন? ফারদিনা হাসি থামিয়ে বলল, এটা তুমি নিশ্চয় আজমাতের থেকে শিখেছ। আমি তোমার আগেই শিখেছি, একজনকে বলার জন্য। কুদ্দুস মিটিমিটি হাসছে। এখনই জানাতে হবে না কিছু, পরে জানালেই হবে, বলে চলে গেল। ফারদিনা ও ঝিলমিল একে অপরকে দেখে হাসল। ফারদিনা বলল, আমার প্রেমে কত কেই না ডুবল, কিন্তু ওই শালা সুফিয়ান কিছুই বলছে না, আর আমাকেও হয়তো বোঝার চেষ্টা করছে না। হয়তো বুড়ি হলে বুঝবে। এত অধৈর্য হইলে তো হইব না, বলল ঝিলমিল। চল ছাদে যাই, ঘরে আর ভালো লাগছে না, প্রকৃতির শীতল হাওয়া খেয়ে আসি। গপ্পবাসর। গল্প শুনুন, গল্পে থাকুন। এমনই ভিন্ন স্বাদের গল্প শুনতে এক্ষুনি গপ্পবাসরকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আসর সাজিয়ে বাসরে থাকুন। ধন্যবাদ। রাত ঠিক 10:30টার কাছাকাছি। গ্রামে এখন অনেক রাত। এত রাতে কেউ বাইরে থাকে না, কাউকে আনাগোনাও করতে দেখা যায় না। কাউকেই যে দেখা যায় না এটা ভুল। কিছু চাষিরা রাতেও ক্ষেতের ধারে আসে, লণ্ঠন হাতে প্রায়শই দেখা যায় তাদের। কখনো আইলের উপর, কখনো ক্ষেতের মধ্যেই কারণে অকারণে হাঁটে। একে বলে কৃষকের ভালোবাসা তার চাষের উপর। ফারদিনা ও ঝিলমিল বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে। ঝিলমিল মনের সুখে ভুট্টা ভাজি খাচ্ছে। ফারদিনা রেলিং ধরে দাঁড়িয়ে আছে। ছাদের চারপাশে মশাল এবং লণ্ঠন জ্বলছে। বেশ আলোকিত ছাদটা। ফারদিনা গতকাল গোলাপ ফুলের চারা এনেছিল, 10টি চারা। নিজের হাতে চারাগুলো লাগিয়েছে। একবার গাছগুলোর দিকে চোখ বুলিয়ে নিল। সুফিয়ানের গোলাপ পছন্দ, তার পছন্দ বলেই সে গোলাপ চারা লাগিয়েছে। ছাদ থেকে বাড়ির পেছনের দিকটা পরিষ্কার দেখা যায়। সেখানে প্রাচীরে একটা ছোট্ট দরজা আছে। সেখান থেকে বেরোলেই বড় মাঠ। মাঠের কিছুটা সামনে একটা বট গাছ। আজ পূর্ণিমার 3য় দিন, দৃষ্টিগত পূর্ণিমা। চাঁদের মসৃণ আলোয় মাঠ স্পষ্ট দেখা যাচ্ছে। কোথায় কি আছে বেশ ঠাহর করা গেল। ছাদ থেকে ফারদিনা দেখল মাঠের দিকে কেউ যাচ্ছে। যেতেই সামনে আরো কেউ এগিয়ে এলো। তারা নিজেদের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে কিছু বলাবলি করলো। এরপর সবাই চলে গেলেও বাড়ির ভেতর থেকে যিনি গেল সে বাড়ির দিকেই আসছে। ফারদিনার সন্দেহ হলো। সে দৌড়ে নিচে আসলো। ঘরের পেছনের দিকে এসে গোপনে নজর রাখলো। দেখলো সে কে। ঘরের ভেতরে ঢুকলো আদিব। ফারদিনা চমকে গেল। আদিবকে খুব উদ্বিগ্ন দেখালো। ফারদিনা টেবিলের আড়াল থেকে বেরিয়ে আসলো। আদিব কোথায় যায়? ঠিক আজ থেকে কিছুদিন আগেও সে কোথাও গিয়েছিল। তখন তাকে দেখা গিয়েছিল বাড়ির সামনের দিকে, আজ পেছনের দিকে। আশ্চর্য হলো সেই। ছাদ থেকে ঝিলমিল তখনও যায়নি। বসে বসে ভুট্টা ভাজা খাচ্ছে। ভুট্টা প্রায় শেষের দিকে। ফারদিনা এসে তার পাশে বসে। আদিব ভাই নিশ্চয়ই কোনো মহৎ কাজ করছে আব্বার আড়ালে। উনি মহৎ কাজ খুব একটা পছন্দ করেন না, যদি হয় টাকা পয়সার বিষয়। ফারদিনা নিজেকে বুঝ দিল। ঝিলমিল বলল, ওই দিনের গল্পটা তোরে বলা হয় নাই, আজ বলি, শুনবি? বল। এক ছিল রাজকুমারী।
সেই রাজকুমারীর প্রেমের সম্পর্ক হয় একজন যোদ্ধার সাথে। যোদ্ধার মূল উদ্দেশ্য ছিল রাজকুমারীর বংশ ধ্বংস করা। রাজকুমারীকে না দেখা অবধি তার কাছে রাজকুমারীদের বংশ ছিল শত্রুর বংশ। লক্ষ্য ছিল তাদের বংশ ধ্বংস করা। কিন্তু যোদ্ধা একদিন কৌশলে রাজকুমারীদের রাজ্যে আসে, অলিগলি চেনার জন্যই। আর ঠয় সেদিনই যোদ্ধা রাজকুমারীকে দেখে সে মুগ্ধ হয়ে যায়। এরপর রাজকুমারীকে প্রেমের প্রস্তাব দেয়। পুরুষ মানুষ মেয়ে পটাতে ওস্তাদ বলে রাজকুমারীকেও পটিয়ে নেয়। কিন্তু এরপর জানা যায়, ঝিলমিল পুরো গল্প শেষ করার আগেই বাঁশির সুর ভেসে আসে, সুফিয়ানের বাঁশির সুর। ফারদিনা নিশ্চিত হলো। সে হন্তদন্ত হয়ে উঠে দাঁড়ালো, রেলিংয়ের সংস্পর্শে আসলো। সুরটা আসছে বাড়ির ঠিক সামনের কোনাকুনি শিমুল গাছের দিক থেকে। ঝিলমিল বলল, দাঁড়ায় আসিস কেন, যা, আমি এই দিকটা সামলে নেব। আর শোন, তার সামনে ঘুরে ফিরে আজমাতের প্রশংসা করবি, দেখবি তার প্রতিক্রিয়া কি, বুঝছিস তো? বুঝেছি, তুই দেখিস কেউ যাতে টেন না পায়। সুফিয়ানের বাঁশির সুরে যেন ফারদিনাকে টেনে আনলো। ফারদিনা লণ্ঠন হাতে এগিয়ে এলো সুফিয়ানের কাছে। লণ্ঠনের সোনালি রঙে তার চোখ দুটো ছলছল করছে। সুফিয়ান সুর থামিয়ে দিল। আজ তার পরনে গাঢ় মেরুন রঙের পাঞ্জাবি পাজামা, তার উপর মোটা শাল পেঁচানো। তাকে ভীষণ আকর্ষণীয় লাগছে। শ্যামবর্ণের পুরুষ নিখুঁত সুন্দর হয়, তার প্রমাণ সুফিয়ান। ফারদিনা পাশে বসলো, বলল, তোমার আজকের সুরে কি ছিল? অপ্রকাশিত অনুভূতি প্রকাশ করার চেষ্টা। সুরে নয়, মুখেই প্রকাশ করো। এখনই নয়, সময় হোক। ফারদিনা সেকেন্ড দুয়েক চুপ থাকলো, লণ্ঠনটা পাশে রাখলো। এরপর নির্বাক হয়ে বলল, তুমি জানো আজ কি হয়েছে? কি হয়েছে? কালু মানে কুদ্দুস, আব্বার বিশ্বস্ত কাজের লোক, ও কি করেছে শোনো। ফারদিনা বলার জন্য প্রস্তুত হলো। সুফিয়ানও ঘুরে ফারদিনার দিকে তাকিয়ে কুদ্দুসের কাহিনী শোনার জন্য প্রস্তুত হলো। আজ ও আমাকে কিরগিজ ভাষায় প্রেমের প্রস্তাব দিয়েছে। কি লজ্জা লজ্জা মুখ নিয়ে বলেছিল, আমার ভীষণ হাসি পেয়েছিল বলেই অট্ট হাসিতে তলিয়ে গেল ফারদিনা। সুফিয়ানও তার রেশ টেনে মৃদু হাসল, বলল, ও কি বলল কিরগিজ ভাষায়? ফারদিনা থেমে গেল। নীরব আবেগের স্নিগ্ধ কণ্ঠে বলল, আমি তোমাকে ভালোবাসি। তা তো বুঝেছি, কিরগিজ ভাষায় সেটাকে কি বলে? ফারদিনা ভিতরে ভিতরে বিরক্তই হলো, তবে তা বহিঃপ্রকাশ না করেই বলল, মেন সিনিস জাকসিকোরম। মেন সিনিস জাকসিকোরম। সুফিয়ানও একই সাথে বলল। সত্যি? ফারদিনা জিজ্ঞাসা করল। সুফিয়ান চোখের পাতা ফেলে নড়ে চড়ে বসল। আমি তো ওর ভাষাটা বললাম মাত্র। ফারদিনা চুপচাপ। তার ধারণা সুফিয়ানও তাকে পছন্দ করে, অথচ বলছে না। সে একবারিয়ে বলার পর সুফিয়ান যদি কোনো কারণে প্রত্যাখ্যান করে, না, খারাপ কিছু হবে এটাও সে ভাবতে পারছে না। সে প্রত্যাখ্যান করলে সত্যি কি খারাপ কিছু হবে? এমনটা কেন ভাবলো ফারদিনা? নিজেই যেন নিজের কাছে প্রশ্ন করল। সুফিয়ান বলল, চলো। কোথায়? সাগর পাড়ে, বালির উপর বসে সময় কাটানো যাবে। যাবে তুমি? যাব, কিন্তু অনেকটা দূরে তো, হেঁটে যাব। না, অশ্বের পিঠে চড়ে। তুমি অশ্ব কোথায় পেলে? বাবার রেখে যাওয়া কিছু স্বর্ণের মুদ্রা ছিল, সেগুলো থেকে একটা মুদ্রা বেচে দিয়ে অশ্বটি কিনেছি, যাতে তোমায় নিয়ে দূরে যেতে পারি। মানে? সুফিয়ান মাথা চুলকিয়ে বলল, মানে দূরে তোমাকে নিয়ে ঘুরতে যেতে পারি। কথাই বলবে নাকি যাবে? আচ্ছা চলো। অশ্ব দাঁড়িয়েছিল শিমুল গাছের কাছেই। সুফিয়ান এসে অশ্বের কাছে হাঁটু গেড়ে বসল। ফারদিনাকে বলল, আমার হাঁটুতে ভর দিয়ে ওঠো। ফারদিনা অশ্বের পৃষ্ঠে চেপে বসে। সুফিয়ান উঠে তার পিছনে বসল। অশ্বের লাগাম টেনে ধরল। চোখ তুলে ঘুরে সুফিয়ানের দিকে দেখল ফারদিনা।
রাতটা আজ নরম রূপলি আলোয় মোড়া। আকাশে আধখানা চাঁদ, তার চারপাশে মেঘের নরম চাদর ভেসে আছে। দূরে সাগরের ঢেউ গুনগুন করে উঠছে, যেন কোনো প্রাচীন প্রেমের সুর। সুফিয়ান অশ্বের পিঠে বসে লাগাম ধরে আছে। সাথে ফারদিনা বারবার ঘুরে দেখছে সুফিয়ানকে। তার পরনের শালটা বাতাসে উড়ে এসে সুফিয়ানের গাল ছুঁয়ে গেল হালকা করে। দুজনের চোখ মিলল এক চিলতে হাসি। অশ্বটি ধীরে ধীরে সাগরের ধারে এগিয়ে চলল। চাঁদের আলোয় তাদের ছায়া পড়ল বালির উপর। দুটো ছায়া পাশাপাশি, যেন সাগরও চুপচাপ তাদের গল্প শুনছে। তুমি জানো, এই সাগর নাকি সব কথা শুনে রাখে, ফারদিনা বলল মৃদু স্বরে। সুফিয়ান দূরে তাকালো। ঢেউয়ের গর্জনের ভেতর হারিয়ে যেতে যেতে বলল, তাহলে আজ আমাদের নীরবতাটুকুও শুনুক। অশ্ব খুঁড়ে খুঁড়ে বালির গন্ধ উঠছে। তারা অশ্ব থেকে নেমে দাঁড়ালো। দূর থেকে সাদা ঢেউ এসে তাদের পায়ের কাছে ভিজিয়ে দিচ্ছে ঠান্ডা জলেতে। ফারদিনা হঠাৎ হাত বাড়িয়ে সেই ঢেউ ছুঁয়ে ফেলল। এক ফোঁটা জল গিয়ে পড়ল সুফিয়ানের হাতে। সুফিয়ান হাসল, বলল, এই জলের মতোই তুমি ফারদিনা, ঠান্ডা, শান্ত, তবু গভীর। তোমাকে দেখে মনে হয় ভেতরে আকাশ পরিমাণ কথা জমিয়ে রেখেছ, কিন্তু বলতে পারছো না। সাগরের ওপারে যেন রাতটিও থমকে দাঁড়ালো। শুধু ঢেউ, চাঁদ আর তাদের নিঃশব্দ ভালোবাসা। সুফিয়ান বালির উপরে বসে এক হাতের উপর ভর রাখল। অশ্ব পাশেই দাঁড়িয়ে ফারদিনা সাগরের জল ছুঁয়ে দেখছে, যেন বহুদিন পর সে জল পেয়েছে। সুফিয়ান বলল, যত খুশি আনন্দ করে নাও, এরকম সুযোগ আর নাও পেতে পারে। কেন, এরপর কি আমি মরে যাব? বলে হেসে উঠল ফারদিনা। সুফিয়ান নিচু সুরে মলিন গলায় বলল, মরবে কেন? মৃত্যু ব্যতীত কত কে হারিয়ে যায়। ফারদিনা তার কাছে এসে বালির উপর বসল, বলল, কি বললে ফিসফিসিয়ে? এখন বলো। তুমি অনুমতি দিলে একটা সিগারেট ধরাই? ফারদিনা মাথা আওড়ালো। হ্যাঁ। ফারদিনা কিছুক্ষণ সুফিয়ানের দিকে চেয়ে থেকে বলল, এত সিগারেট খেলে ফুসফুস পুড়ে যাবে তো। সুফিয়ান ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, অন্তর তো অনেক আগেই পুড়ে গেছে। অন্তর পুড়ে যাওয়ার তীব্র গন্ধ হয় না, নয়তো আমার পাশে কেউ দাঁড়াতে পারতো না। তোমাকে দেখে সুখী মনে হয়, কিন্তু এ কথার মানে বোঝায় তুমি বড্ড উদাসীন। সুফিয়ান সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, সুখ এবং দুঃখ মিলিয়েই মানুষের জীবন। জীবন যতদিন আছে, সুখ দুঃখ ততদিন আছে। তোমার জীবনে এমন কোন ঘটনা আছে যা হৃদয় বিদারক? আছে, সময় হলে একদিন সব বলবো। সে কথাগুলো আমি সহ্য করতে পারবো? ফারদিনার কণ্ঠস্বর থমকে গেল যেন। সুফিয়ান হেসে বলল, হয়তো। এরপর সিগারেট টানার প্রতি মনোযোগ দিল। ফারদিনা দৃষ্টি সরিয়ে ফেলল, আঙ্গুল দিয়ে বালিতে আঁকিবুকি শুরু করলো। সুফিয়ান সিগারেট শেষ করে বলল, তোমাকে দেখলে আমার মায়ের কথা মনে পড়ে। আমার মা ছিলেন ভীষণ সুন্দরী, ঠিক তোমার মতো। তার মন খারাপ হলে আঁকিবুকি শুরু করত, ঠিক তোমার মতো। ফারদিনা হেসে বলল, আর তোমার সাথে থাকলে আমি তোমার মধ্যে আদিব ভাইকে দেখতে পাই। আদিব ভাই বেশিরভাগ সময় আমার ঘরে এসে সিগারেট খেত। এই জন্য আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি। এই গন্ধটা আমার ভালো লাগে। সবার থেকে তুমি আলাদা ফারদিনা। অন্যরা যে জিনিসটাতে বিরক্ত হয়, তুমি সেটাতে খুশি হও। আমার ভাগ্যটাও সবার থেকে আলাদা। বলেই এক ঘন নিঃশ্বাস ছাড়ল ফারদিনা। রাতের গভীরতা নেমে আসছে। চাঁদ ঠিক মাথার উপরে। গুড়ি গুড়ি মেঘ উড়ে যাচ্ছে। দূরের বন থেকে শেয়ালের হুঙ্কার ভেসে আসছে, সাথে ঝিঝি পোকার ডাক, সাগরের ঢেউয়ের শব্দ, বাতাসের মৃদু গন্ধ। এমন রাত শুধু কল্পনা করাই যায়, বাস্তবে খুব কম মিলে। এই রাতকে সবাই উপভোগ করতে পারে না। যে বা যারা পারে, তারা নিঃসন্দেহে ভাগ্যবান।
ফারদিনা আজ নিজেকে ভাগ্যবতী মনে করল। সে শাড়ি উঁচু করে ধরে 1 পা 2 পা করে এগোতে এগোতে সাগরের গভীরতার ভেতরে চলে যাচ্ছে। তাকে সাগরের তীক্ষ্ণ ঢেউ ভাসিয়ে নিতে পারে, সেদিকে যেন খেয়ালই নেই। সুফিয়ান গলা উঁচিয়ে বলল, আর এগিয়েও না, কুমির টেনে নিয়ে যাবে। ফারদিনা বলল, সাগরে কুমির থাকে না। কোথায় কি থাকে বলা যায় না। ফারদিনার পায়ের কাছে নরম কিছু ঠেকলো। সুফিয়ানকে লক্ষ্য করে বলল, আমার পায়ের কাছে কিছু একটা ঠেকলো, নরম। সুফিয়ান বলল, সাপ হবে, চলে আসো। ফারদিনা দৌড়ে তীরে চলে আসে। ভয় শঙ্কিত হয়ে পড়ল। সুফিয়ান ঠোঁট চেপে চাপা স্বরে বলল, তাৎক্ষণিক ঢেউয়ে তীরে সাদা রঙের একটা খণ্ড এসে উঠল। ফারদিনা বলল, ওটাই বোধহয় আমার পায়ে ঠেকেছিল। সুফিয়ান এগিয়ে যায় সাদা খণ্ডের দিকে। পা দিয়ে নাড়িয়ে দেখল মৃত বাচ্চার দেহ, সাদা, জলে ফুটে উঠেছে। দেখে বোঝা যাচ্ছে লাশের বয়স বেশি দিন হয়নি। মুন্ডু নেই। ফারদিনা চোখ তুলে সাগরের দিকে তাকালো। একটা ট্রলার আসছে, ঠিক তাদের দিকেই। বলল, দেখো, একটা ট্রলার আসছে, ডাকাত হতে পারে, চলো এখান থেকে। ভয় পেও না, আগে দেখতে দাও। ট্রলারটি ধীরে ধীরে তার গতি কমিয়ে নিল। 4-5 জন লোকের ছায়া দেখা যাচ্ছে, লণ্ঠন জ্বলছে। ট্রলারটি কিনারার কাছাকাছি এসে থেমে যায়। সুফিয়ান ফারদিনাকে নিয়ে অশ্বের দিকে হেঁটে গেল। ট্রলারের লোকগুলো যেন তাদের দিকেই দেখছে। ট্রলার থেকে একটা তীর ফলক ছুটে আসলো। বালিতে তীরটি বিদ্ধ হলো। ফারদিনা চমকে উঠল। সুফিয়ান তীর ফলকটি হাতে তুলে নিল, সাথে একটা চিঠি। চিঠিটা খুলে মনে মনে পড়ল। ফারদিনা জিজ্ঞাসা করলে কোনো জবাব মিলল না। সুফিয়ান চিঠিটা ছিঁড়ে স্ফুলিঙ্গ দৃষ্টিতে তাকালো ট্রলারে থাকা লোকগুলোর দিকে। ট্রলার ছেড়ে দিল। তারা চলে যায় যে পথে এসেছিল সেই পথে। ফারদিনা নির্বিকার কণ্ঠে জিজ্ঞাসা করল, চিঠিতে কি ছিল? কিছু নয়, চলো বাড়ি ফেরা যাক। আমি শুনতে চাই, বলো। কথা বাড়াচ্ছ কেন? ফারদিনার মুখে চিন্তার ছাপ স্পষ্ট করে বলল, ওরা কারা ছিল, কি ওদের উদ্দেশ্য ছিল, আর ফিরেই বা গেল কেন কিছু না বলে? তুমি বড্ড বেশি কথা বলো। আজ তোমাকে বাড়ি দিয়ে আসবো, আর তোমাকে নিয়ে কোথাও বের হব না। ফারদিনা কাঁদো কাঁদো গলায় বলল, আমি তোমাকে খুব বিরক্ত করছি, তাই না? আমি যেদিন থাকবো না সেদিন বুঝবে। থাকবে না, কোথায় যাবে? মরে যাব। সুফিয়ান রেগে বলল, আর একটা ফালতু কথা বললে থাপ্পড় দিয়ে গাল লাল করে দেব। ফারদিনা একদম নীরব হয়ে গেল। সুফিয়ান অস্বস্তি বোধ করল। পাঞ্জাবির পকেট থেকে সিগারেট বের করল। সিগারেট ধরিয়ে লম্বা টান দিল। এরপর বলল, চিঠিতে ওরা তোমাকে চাইছিল, তোমাকে নিতে এসেছিল। গপ্পবাসর, গল্প শুনুন, গল্পে থাকুন। এমনই ভিন্ন স্বাদের গল্প শুনতে এক্ষুনি গপ্পবাসরকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আসর সাজিয়ে বাসরে থাকুন। ধন্যবাদ। ফারদিনার চোখের আকার বড় হলো। তাকে কেন কেউ নিতে আসবে? তার সাথে শত্রুতা কিসের? আমাকে নিতে আসছে মানে? সিগারেট না টেনে আমার প্রশ্নের জবাব দাও। আগে সিগারেট, বাকি সব পরে। তুমি এত পাখির মতো ফরফর করো কেন? পাখির মতো ফরফর কোথায় করলাম? তুমি কি ঝগড়া বাঁধাতে চাইছো? মেয়ে মানুষের সাথে ঝগড়া? ভুলেও না, ওরা তর্কে হেরে শুধু নাকে চোখে কান্না করতে পারে। এখন থেকে আমি আর কথা বলবো না। সুফিয়ান সিগারেট ফেলে বলল, কথা বলার সময় বিরতি নিতে হয়। থেমে থেমে কথা বললে সামনের মানুষটির প্রশ্নের সঠিক জবাব দেওয়া যায়, বুঝলে? বুঝেছি। কি বুঝছো? আমাকে ওরা কেন নিতে এসেছে এই প্রশ্নের পর তুমি যে সময়টুকু চুপ ছিলে ততক্ষণে সঠিক উত্তর খুঁজেছ। এখন বলো। ওরা হয়তো তোমাদের শত্রু, আমাকে দেখে সামনে এগোয়নি। আমাকে নিয়ে ওরা কি করত?
তুমিও যেখানে আমিও সেখানে, ওরা কি করতো কিভাবে বলবো? দুজনে অশ্বের পৃষ্ঠায় চেপে বসে। ৩৫ মিনিটের মধ্যে বাড়ির কাছে তারা পৌঁছে যায়। সুফিয়ান অশ্ব থেকে নেমে ধীরে ধীরে লাগাম ধরে হাঁটতে লাগলো। ফারদিনা অশ্বের পৃষ্ঠায় বসে আছে। সুফিয়ান চুপচাপ। তার নীরবতা ফারদিনার ভালো লাগছে না। বলল, তুমি জানো, আমি একটা মহৎ কাজ করেছি। কি করেছো? গোলাপ ফুলের চারা লাগিয়েছি ছাদের উপর। আমি রোজ ওদের যত্ন নেই। হঠাৎ গোলাপের গাছ লাগালে? গোলাপের গন্ধ স্নিগ্ধ। আমাদের অনেক ফুল গাছ আছে, গোলাপ ছিল না, তাই আমি গোলাপের ঘাটতিও পূর্ণ করলাম। ভালো হয়েছে না? ভালো হয়েছে। ওদের যত্ন নিতে হবে, নয়তো মরে যাবে। আমি যত্ন নিব। তুমি গাছগুলো দেখে এসো একদিন। আচ্ছা, যাব। একটা কথা বলবো? বলো। তুমি কি আমার উপর বিরক্ত? হ্যাঁ, আজকাল খুবই জ্বালাতন করছো আমায়। আমি যেদিন তোমাকে বিরক্ত করা বন্ধ করে দেব, সেদিন তুমিই বিরক্ত হবে। সুফিয়ান প্রসঙ্গ পাল্টে বলল, গোলাপ ফুটলে সর্বপ্রথম কাকে দিবে? যেদিন দেব সেদিন জানতে পারবে। জানি না তোমার দেওয়া গোলাপ কাকে দাও দেখতে পারবো কিনা, রসিকতা করে বলল সুফিয়ান। ফারদিনা কোমল কণ্ঠে বলল, পারবে, কিন্তু তুমি তো আমার উপর বিরক্ত। যেদিন গোলাপের পাপড়ির মতো আমিও ঝরে যাব, সেদিন বুঝবে। তখন থেকে উল্টোপাল্টা কি বকছো? ঠিকই বলছি। যেদিন দেখবে আমার গোলাপগুলো অযত্নে ঝরে পড়ে গেছে, সেদিন ভাববে আমিও ঝরে গেছি। সুফিয়ান বেশ বিরক্ত হলো। অতি কষ্টে বিরক্ত স্বর আড়াল করে নম্র কণ্ঠে বলল, আমি বিরক্ত হচ্ছি না। আমি বিনামূল্যে আনন্দ পাচ্ছি, বিনা বিরতিতে। ভালো না? ফারদিনা মুখ ভেঙচি দিল। তালুকদার বাড়ির সোজা গিয়ে ডান দিকে, তার আগে সুফিয়ানের বাড়ি। ফারদিনা চাইছে না সুফিয়ানকে ছেড়ে যেতে। সূর্য ওঠার আগ মুহূর্ত পর্যন্ত তার সাথেই থাকতে চাইছে, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। সুফিয়ান বলল, অশ্ব থেকে নেমে আসো, অশ্ব নেওয়া যাবে না। ওকে আমার বাড়িতে রেখে তোমাকে দিয়ে আসছি। এটাই চেয়েছিল ফারদিনা। তার বাড়িতে গিয়ে আর আসবে না আজ। সে বায়না ধরলে সুফিয়ান ঠিকই রাজি হয়ে যাবে। প্রত্যেক নাছোড়বান্দা মেয়ের জন্য একজন ধৈর্যশীল পুরুষ সৃষ্টি করা হয়। ফারদিনা বিশ্বাস করে তার জন্য সুফিয়ানকে সৃষ্টি করা হয়েছে। একদিন আদিব ভাই কথায় কথায় বলেছিল, সুফিয়ানের অনেক রাগ, ওর সামনে কেউ অন্যায় করতেই পারে না, অকাজের কথাও বেশি বলা যায় না। অথচ ফারদিনা বিনা বিরতিতে এটা ওটা বলতেই থাকে। সুফিয়ান সেগুলো মন দিয়ে শোনে, তার খুব ভালো লাগে। অশ্ব থেকে নামলো। সুফিয়ান আগে আগে যাচ্ছে, ফারদিনা পেছন পেছন হাঁটছে। হঠাৎ মনে হলো পেছনে কেউ আছে। ঘুরন্ত গতিতে পেছনে ঘুরল। একটা লণ্ঠনের আলো হঠাৎ যেন গাছের আড়ালে চলে গেল। চোখের ভুল, এত রাতে কেউ বাইরে থাকে না। সামনে ঘুরে চুপচাপ হাঁটা ধরল। সুফিয়ান ঘরের সামনে পৌঁছে অশ্বকে বেঁধে রাখলো একটা খুঁটির সঙ্গে। ঘুরে ফারদিনের দিকে তাকিয়ে বলল, চলো তোমাকে দিয়ে আসি। প্রতিদিন সবার চোখ ফাঁকি দিয়ে তোমাকে নিয়ে বের হই, কবে না জানি ধরা খেয়ে যাই। এত রাতে আমাকে তাড়িয়ে দিচ্ছ, ঘরে ঢুকতে দিবে না? ঘরে ঢুকতে দেব মানে? এই রাতে অচেনা একটা মেয়েকে নিয়ে ঘরে থাকবো? লোকে দেখলে পাথর নিক্ষেপ করে মারবে, জানো? জানি না, পাথর কেন মারবে? উফ, ভুলভাল কাজ করলে মারি, এটা পূর্ব নিয়ম। এসব নিয়ম টিয়ম আমি মানি না। কবে মরে যাই কে জানে। আমার শখ করছে আজ তোমার সাথে থাকবো মানে থাকবো। সুফিয়ান দাঁতে দাঁত চেপে রইল। সে যেন হতাশায় নিমজ্জিত হয়ে পড়ল। আশেপাশে দৃষ্টি বুলালো। মেয়ে মানুষের আবদার পূরণ না করলে চিৎকার দিয়ে উঠতে পারে, মেয়েদের বিশ্বাস নেই। ফারদিনা সুবিধার নয়। সুফিয়ান নিজের থুতনিতে হাত বুলিয়ে বলল, এসো ভেতরে। ঘরটিতে ঢোকা মাত্রই ধূপের গন্ধ আসলো। সুফিয়ান লণ্ঠন ম্যাচ দিয়ে জ্বালিয়ে দিল। ফারদিনা বিছানার উপর পা তুলে বসল। সুফিয়ান বলল, মনে হয় তোমার বাড়ি যেভাবে বসেছ।
তুমি জানো, ছোট্ট ঘরেও যে শান্তি পাওয়া যায়, বড় বড় রাজপ্রাসাদেও তা পাওয়া যায় না। কেউ রাজপ্রাসাদ চায় আয়েশের খোঁজে, কেউ মাটির ঘর খোঁজে প্রিয় মানুষের মন পিঞ্জরের মাঝে, বলল সুফিয়ান। হাতে ভাতের থালা, বসলো ফারদিনার সম্মুখে। ফারদিনা জিজ্ঞাসা করল, ছন্দটার সাথে বাস্তবতার সম্পর্ক আছে? প্রিয় মানুষটিকে ভালোবেসে মাটির ঘরেও থাকা যায়। সুফিয়ান তার রেশ না টেনে ভাত মাখতে মাখতে বলল, আমার জন্যই রান্না করেছিলাম, একজনের খাবার, খেয়ে নাও। এগুলো কিসের তরকারি? শুটকি। আমার শুটকি মাছ ভীষণ পছন্দ। এই মাছের কিছু ভালো দিকও আছে। কি? দীর্ঘদিন সংগ্রহ করা যায়, রান্না করতে ঝামেলা হয় না। তাছাড়া এই মাছে আছে প্রোটিন, ক্যালসিয়াম ও ফসফরাস সমৃদ্ধ। এতে সামান্য নুন এবং তেল থাকায় শরীরে শক্তি যোগায়। শক্তি দরকার কিনা বলো? দরকার, কিন্তু আমি শক্তি দিয়ে কি করব? আমি খাবো না, তুমি খাও। তুমি আমার অতিথি, সুতরাং অতিথিকে খাবার খাওয়াতে হয়, নয়তো বরকত কমে যায়। জানো তো নাকি? জানি। সুফিয়ান ফারদিনাকে এক লোকমা খাবার তুলে দিল। ফারদিনা ভাতটা গিলে বলল, তোমার পছন্দের খাবারের তালিকায় প্রথম কোনটা? শুটকি দিয়ে ভাত, ঝাল ঝাল হাঁস ভুনা। মিষ্টি? আমি মিষ্টি পছন্দ করি না। আমার সাথে কেউ মিষ্টি মিষ্টি কথা বললেও অসহ্য লাগে। মিষ্টি কথা আর মিষ্টি খাওয়া দুটো জিনিসই ক্ষতিগ্রস্ত। একটাই হয় মধুমেহ, অন্যটাই বিশ্বাস নষ্ট। তুমি ভুলকেও যুক্তি দিয়ে সঠিক প্রমাণ করবে। তোমার সাথে আর কথা বাড়াচ্ছি না। আমি ভুলকে ভুল, সঠিককে সঠিক বলার ক্ষমতা ও যুক্তি দুটোই রাখি। ফারদিনা সুফিয়ানের কথাগুলো উড়িয়ে দিয়ে বলল, যুক্তিতে উক্তি তৈরি হয়, উক্তিতে জীবন চলে না, বুঝেছ? সুফিয়ান জবাব দিল না। খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়। সুফিয়ান হাত ধুয়ে এসে টেবিলের নিকট দাঁড়ায়। একটা বই হাতে তুলে নিল। ঘুরে একবার ফারদিনার দিকে তাকালো। ফারদিনার শাড়ির একটি অংশ সরে গিয়ে তার আবেদনময়ী অংশ সুফিয়ানকে আকৃষ্ট করল। সুফিয়ানের ভেতরে অন্যরকম এক অনুভূতি সৃষ্টি হলো। মাথা ঝিম খেয়ে গেল। বইটা রেখে দিল দ্রুত। ফারদিনা জিজ্ঞাসা করল, কি হলো হঠাৎ? কিছু না, বলে জলের পাত্র থেকে জল খেয়ে বিছানায় গেল সুফিয়ান। ফারদিনার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে বসল। সুফিয়ানের অদ্ভুত চাহনি দেখে ফারদিনা বলল, এভাবে কি দেখছো? সুন্দর লাগছে তোমাকে খুব, বলে সুফিয়ান নীরবে কিছুক্ষণ ভেবে নিজের পুরুষত্বের শীতল হাতটি ফারদিনার দিকে এগিয়ে দিল। ফারদিনা না চাইতেও সুফিয়ান তাকে নিজের ভোগের জন্য তার দিকে টেনে নিল। প্রায় ঘণ্টাখানেক পর ঘরের বাইরে এসে সুফিয়ান একবার অশ্বের দিকে দেখল। অশ্ব ঠিকঠাক আছে, ওর কাছে 3টা লণ্ঠন জ্বলছে। আশেপাশে দেখল, কাউকে দেখা যাচ্ছে না, এত রাতে সবাই ঘুমে। ফারদিনা টেবিলের উপর বসল। কিছুক্ষণ আগের দৃশ্যটি ভাবতে পারছে না, তবুও ভালোবাসার অংশ থেকে সবকিছু মুহূর্তেই ভুলে গেল। একটা বই খুলল। বইটির নাম নূরজাহান। দুটো বইয়ের পাতা উল্টালো। গল্প শুরুতে সেলিম নাম দেখা গেল। ফারদিনার ধৈর্য কম, বই পড়ার মতো ধৈর্য তার নেই। সুফিয়ান কিভাবে পড়ে, নিজে গল্পও লিখে, অনেক ধৈর্যশীল একজন পুরুষ। সুফিয়ান দরজা লাগিয়ে দিল। ফারদিনার পাশে দাঁড়ালো। বই পড়ছো? আমার বই পড়ার অভ্যেস নেই, ধৈর্য নেই। নূরজাহান কে? সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী। সম্রাট জাহাঙ্গীরের নাম ছিল সেলিম। পরবর্তীতে উনি যখন শাসন কার্য পরিচালনা করার দায়িত্ব পান, তখন সেলিম বাদ দিয়ে সম্রাট জাহাঙ্গীর বলে সম্বোধন করা হয়। সম্রাট জাহাঙ্গীর তার সঙ্গে প্রেম হয় মেহেরুন্নেসার, কিন্তু দুর্ভাগ্যবশত মেহেরুন্নেসার বিয়ে হয় অন্য একজনের সাথে। তিনি ছিলেন সৈন্য শের আফগান খান। তাদের বৈবাহিক বন্ধন ছিল মাত্র 13 বছর। এরপর শের আফগান খান এক যুদ্ধে মারা যান এবং পরবর্তী সময়ে সম্রাট জাহাঙ্গীর মেহেরুন্নেসাকে বিবাহ করেন। তাকে বিয়ে করার পর জাহাঙ্গীর মেহেরুন্নেসা থেকে নূরজাহান নাম দেন। নূরজাহান, যার অর্থ বিশ্বের আলো। সুফিয়ান থেমে পুনরায় বলল,
ভাগ্যের কি লীলা খেলা দেখেছো? বিচ্ছেদের 13 বছর পরেও পূর্ণতা পেল। আর এটা গল্প নয়, বাস্তব ঘটনা। ফারদিনা টেবিলের উপর চোখ বুলালো। সুফিয়ানের লেখা গল্পটা খুঁজছে, পাচ্ছে না। জিজ্ঞাসা করলো, তুমি যে গল্পটা লিখেছো সেটা কোথায়? গল্পের নাম কি? তুমিও কি বাস্তব প্রেমের গল্প লিখছো? প্রত্যয় একসময় কাল্পনিক রূপ নেয়, বাস্তবতা থেকেই লিখছি। গল্পের নাম সময় হলে জানবে। সুফিয়ান সিগারেট ধরালো। ফারদিনা বলল, আমি একটান দেব? সুফিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে বলল, মেয়েদের কোমল ঠোঁটে আগুন মানায় না। তুমি কেন খাচ্ছ? অভ্যাস। অভ্যাস ত্যাগ করো। খারাপ অভ্যাস ত্যাগ করার জন্য ভালো অভ্যাসের দরকার হয়। আমি কি তোমার ভালো অভ্যাস নই? এত সময় আমার সাথে পার করলে, অথচ সিগারেটের কথা বলছো না। সুফিয়ান দৃষ্টি সরিয়ে নিল, জবাব দিল না। ফারদিনা জানালার দিকে এগিয়ে গেল। জানালার পর্দা ফাঁকা, শো শো করে বাতাস ঢুকছে। দূরে মশাল হাতে কাউকে দেখা যাচ্ছে। কৃষক তার চাষ দেখছে। সুফিয়ান ফারদিনার গা ঘেঁষে দাঁড়ায়। ফারদিনা বলল, সম্রাট জাহাঙ্গীর এবং নূরজাহানের প্রেমের মতো আমার খুব আপন একজন মানুষের সাথে প্রেম হয়েছিল। সে ব্যর্থ হয়। জাহাঙ্গীরের মতো তার আর প্রাক্তনের সাথে দেখা হয়নি। সে নিশ্চয় তোমার আদিব ভাই। তুমি কিভাবে জানলে? আদিবের সাথে যখন পরিচয় হয়, ও তখনই সব খুলে বলে আমার সাথে। আচ্ছা, শত্রুদের সাথে কখনো বন্ধুত্ব হয়? এই ধরো, তুমি আমাকে আক্রমণ করতে আসলে, এরপর আমার রূপ দেখে থমকে গেলে। সুফিয়ান লম্বা শ্বাস ফেলে বলল, হ্যাঁ, সম্ভব। কেননা সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সুন্দর সৃষ্টিই হচ্ছে মেয়েরা। তিনি মেয়েদের এমনভাবে সৃষ্টি করেছেন, শুধু হাতের আঙ্গুল দেখেও প্রেমে পড়া সম্ভব। সেখানে সুন্দরী মায়াবতীর রূপ দেখিয়ে একটা পুরুষ থমকে যেতেই পারে। ফারদিনা উৎফুল্ল হয়ে বলল, আমার সাথেও যদি এমন হতো, কতই না ভালো হতো। হয়তো আমি ততটা সুন্দর নই, তাছাড়া আবার শত্রুদের এখন আর দেখাই যায় না। সুফিয়ান বলল, সেসব ছাড়ো, চলো, ঘরের পেছনের দিকে একটা দিঘি আছে, কাছেই, সেখানেই যাই। বন্ধ ঘরে বসে থাকা ঠিক হবে না, আবার কি হবে কে জানে। শেষ শব্দগুলো থেমে থেমে বলল সুফিয়ান। কেন? আমার তো বন্ধ ঘরই ভালো লাগে। সুফিয়ান নিঃশব্দে হাসল। তুমি সরল। আমার দেখা মতে তোমার মতো সরল আর কেউ নেই। আমি কোথাও যাচ্ছি না, তোমার ঘরেই থাকবো। সুফিয়ান ফারদিনার হাত ধরে বলল, আরে মেয়ে, চলো তো, বন্ধ ঘরে থাকলে আবার তোমার উপর হানা পড়বে। মেঘের ওপারে চাঁদের বসবাস, তার সঙ্গী হিসেবে আছে লক্ষ লক্ষ তারারা। দিঘির পাড়ে বড় বড় গাছ, গাছের পাতার ফাঁক ভেদ করে জলে পড়েছে চাঁদের আলো। মাছের সাঁতারে জলে একটু পর পর ঢেউ খেলে। রাত ঠিক 3টার কাছাকাছি। ফারদিনা সিঁড়ি বেয়ে জলের ধারে গেল, বসে জলে পা ভেজালো। সুফিয়ান ঘাট থেকে দেখছে, পকেট থেকে বের করলো সিগারেট। ম্যাচ দিয়ে সিগারেট ধরিয়ে নিল। ম্যাচের আলোয় তার চোখ দুটো জল জল করে উঠল। সিগারেট টানতে টানতে পায়চারি করলো। দৃষ্টি তার ফারদিনার দিকে। বেশ আকর্ষণ নিয়ে তাকে দেখছে। ফারদিনা হাত ভিজিয়ে উপরে চলে আসে। সুফিয়ান স্থির চোখে তাকিয়ে রইল ফারদিনার চোখের দিকে। ফারদিনা বলল, কি দেখছো? সুফিয়ান জবাব দিল না। চোখের ভাষাতেও জবাব পাওয়া গেল না। ফারদিনা ঢোক গিলে বলল, এভাবে দেখছো কেন? সুফিয়ান সবে যেন হুঁশে ফিরল। থতমত খেয়ে বলল, তোমাকে দেখছিলাম। তোমাকে বাড়িতে দিয়ে আসি, চলো। হয়তো আর কিছু সময় পর ভোরের আলো ফুটবে, কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি আবার আমাকে তাড়িয়ে দিচ্ছ। যখন আমি থাকবো না, তখন বুঝবে তুমি কি হারিয়েছ। তার আগে আমি তোমার জীবন থেকে হারিয়ে যাব। ফারদিনা বিস্ময় বলল, মানে? সুফিয়ান হাসল। হাসির এক পর্যায়ে চোখের জল মুছল আড়ালে। বলল, মানুষ কত কারণেই তো হারিয়ে যায়, তাই না? আজ আমি আছি, কাল নাও থাকতে পারি। ফারদিনা রেগে বলল, হয়েছে, বিরক্ত হচ্ছ?
থাকো তুমি, আমি চলে যাচ্ছি। বলে ফারদিনা পথের দিকে হেঁটে যেতেই সুফিয়ান পেছন থেকে চেঁচিয়ে বলল, ওহে আমার রাগিনী, রাতে এভাবে কোনো মেয়ের সাথে থাকিনি। ফারদিনা যেতে যেতে বলল, আর থাকতে হবে না, আমি চললাম। সুফিয়ান দ্রুত হেঁটে ফারদিনার পথ রোধ করে দাঁড়ায়। ফারদিনা দাঁড়িয়ে গেল। সুফিয়ান ঢং করে বলল, তোমার আব্বা রশিদ তালুকদার তো? সত্যিই কি উনি তোমার আব্বা নাকি তোমার মা? ফারদিনা চোখ কপালে তুলে তাকালো। সুফিয়ান বলল, আসলে আমি বলতে চাইছিলাম, তোমার যা রাগ, একটু হলেই অজগর সাপের মতো ফসফস শুরু করো। রশিদ চাচা তো এত রাগী না। আপনার খুব হাসি পাচ্ছে তাই তো? হাসুন আপনি, আমি গেলাম। আরে বাহ, তুমি থেকে আপনি হয়ে গেলাম? কি মেয়ে মানুষ রে, সাংঘাতিক। তোমাকে যে বিয়ে করবে সে তো গেল, পান থেকে চুন খসলে গর্দান কেটে নিবে, বলেই হাসল। ফারদিনা হঠাৎ চোখ বড় করে তাকালো। সুফিয়ান তার দিকে দেখল। ফারদিনা সুফিয়ানকে অতিক্রম করে তার পেছনের দিকেই চেয়ে আছে। চোখের সামনে ভয়ঙ্কর দৃশ্য দেখলে মানুষ খানিকক্ষণের জন্য থ হয়ে যায়, চোখের আকার বড় হয়ে যায়, স্থবির হয়ে যায়। কি দেখছো? সুফিয়ান জিজ্ঞাসা করল। তোমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সুফিয়ান ধীর স্থির হয়ে পেছনে ঘুরল। দূরে কেউ লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে। চোখ দুটো সাদা সাদা, স্পষ্ট দেখা যাচ্ছে। 10 থেকে 15 হাত দূরে লোকটি। সুফিয়ান লোকটির দিকে এগোতে চাইল। ফারদিনা সুফিয়ানের হাত ধরে বলল, যেও না, আব্বার লোক হতে পারে, দেখে ফেললে নির্ঘাত শেষ। ইতিমধ্যে আমাদের দেখে ফেলেছে, ছাড়ো আমাকে। ওইভাবে দাঁড়িয়ে আছে কেন জিজ্ঞাসা করি, কিছু বলার থাকলে তো বলবে। সুফিয়ান গেল। ফারদিনা তার পেছনে পেছনে হাঁটল। মজিদ মিয়া লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে। তার শরীরের রং কালো। কালো মানুষের চোখের মণি সাদাই থাকে। চোখের চারপাশ কালো থাকায় চোখের মণি বেশ সাদা দেখায়। এর আলাদা কোনো বৈশিষ্ট্যতা নেই। সুফিয়ান জিজ্ঞাসা করল, চাচা, আপনি এখন এই রাতে বাইরে কেন? কিছু হয়েছে? মজিদ মিয়া নিশ্চুপ, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। সুফিয়ান একবার ফারদিনার দিকে দেখল, এরপর মজিদ মিয়ার দিকে চেয়ে পড়ল, চুপ করে আছেন যে, কিছু বলবেন? বাবা, আমার মাইয়াডা কিছুক্ষণ আগে মারা গেছে, দাফন কাফনের লইগ্গা কিছু টাকা দরকার। সুফিয়ান অবাক চোখে চেয়ে বলল, কি বলছেন? কিভাবে মারা গেল? চলুন, আমিও যাব আপনার সাথে। মজিদ আপত্তিক স্বরে বলল, না, তুমি সময় কাটাও, মাইয়া মানুষ, রাইতে দাফন কাফন করাই ভালো। এত রাতে কাফনের কাপড় কিনতে পারবেন বলে মনে হয় না, দোকান বন্ধ। মানুষের মরণের সময় নাই, দোকান খোলাই আছে। সুফিয়ান কথা না বাড়িয়ে পাঞ্জাবির পকেট থেকে কিছু টাকা বের করে দিল। টাকাটা নিয়ে মজিদ মিয়া পথে হাঁটা শুরু করে। কিছু দূর গিয়ে থমকে দাঁড়িয়ে পেছনে ঘুরল। সুফিয়ান ও ফারদিনা নিশ্চুপে চেয়ে রইল। মজিদ মিয়ার আচরণ অস্বাভাবিক মনে হলো। ফারদিনা বলল, মেয়ে চলে গেছে তো, এই জন্যই হয়তো মাথার ঠিক নেই।